স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ১,৪২৩ জন নিহতের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে তিনি এ তথ্য জানান। তবে এই সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপকমিটির এই সদস্য সচিব। তারিকুল বলেন, গত ১ মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পর সবশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে ২২,০০০। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭ জন। আন্দোলনের চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ জনের দুটি চোখই চিরতরে নষ্ট হয়ে গেছে। তারিকুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আহতদেরকে সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়া সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে মাসিক ২০ থেকে ৩০,০০০ টাকা করে ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে হতাহতের ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শহরের সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এমন অবস্থায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পরিদর্শন করছেন ৩ উপদেষ্টা সহ সরকারের একটি প্রতিনিধি দল। এর আগে দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হন। সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলার রাঙ্গামাটিতেও। সেখানে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে ৩ পার্বত্য জেলায় সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেছে বিভিন্ন সংগঠন। এসব বিষয় জানাতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমে যাব রাঙ্গামাটিতে। সেখানে আছেন সহকর্মী মিশু দে। মিশু, উপদেষ্টাদের সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন কি? আর রাঙামাটি যে গতকাল পাহাড়ি এবং বাঙালির উভয়ের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘাতের ঘটনা, সে কারণে রাঙামাটির উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাঙামাটিতে ৩ উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটিতে আসার কথা রয়েছে। তারা সকাল ১১টায় রাঙামাটিতে আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তারা এসে পৌঁছায়নি। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা রাঙামাটিতে হেলিকপ্টার যোগে এসে পৌঁছাবেন। পাশাপাশি এই উপদেষ্টা পরিষদ এবং যে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রাঙামাটি সফর করছেন, তারা রাঙামাটির যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন রাঙামাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে। এছাড়াও এই বিষয়ে রাঙামাটিতে আরও কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করতে পারেন সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। পাশাপাশি রাঙামাটিতে চলছে পরিবহন ধর্মঘট এবং ইউপিডিএফ এর সমর্থনে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি। আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন গতকাল রাঙামাটিতে প্রায় ১৯টি গাড়ি বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর করা হয়, যার কারণে সেই সকল ক্ষতিপূরণ এবং রাঙামাটিতে সুষ্ঠু একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। পাশাপাশি ইউপিডিএফের সমর্থনে রাঙামাটিতে পালিত হচ্ছে, রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলায় পালিত হচ্ছে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি। এই অবরোধ কর্মসূচির কারণে রাঙামাটি থেকে কোনো প্রকারে যানবাহন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। পাশাপাশি যে পরিবহনগুলো সেগুলো বন্ধ রয়েছে এবং নৌপথের যে সকল লঞ্চ বোট রয়েছে সেই সকল লঞ্চ বোটও বন্ধ রাখা হয়েছে। যার কারণে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। মিশুদে জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। পাহাড়ের অবস্থা জানতে এবার চলে যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন সহকর্মী প্রদীপ চৌধুরী, টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। প্রদীপ, জেলায় ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন, আর সহিংসতার পর উভয় পক্ষ আসলে কি বলছে এখন?
একজন বাঙালি যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার পর থেকেই গত কয়েকদিনে খাগড়াছড়ির পরিস্থিতি আসলে খুব ভালো ছিল না। গতকাল রাতটা ছিল মানুষের জন্য খুবই উত্তেজনাকর, ভয় এবং আতঙ্কের। যদিও বা রাত ৯টা পর্যন্ত ১৪৬ ধারা বলবৎ ছিল। এরপর থেকে আইন শৃঙ্খলা বাহিনী তার রুটিন মাফিক ডিউটির বাইরেও পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনীর সদস্য, বিজিবি এবং পুলিশ শহরের অলিগলি থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তাদের কর্মতৎপরতা আমরা জেনেছি। এর বাইরে আজকে সরকারের ৩ জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসবেন। তারা হেলিকপ্টার যোগে 2:45 নাগাদ এসে পৌঁছানোর কথা। তারা বিকেল 3টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মিটিং করবেন, যেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত অংশীজন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে তারা কথা বলবেন বলে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে জানতে পেরেছি। আর গতকাল ঢাকা শাহবাগের বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন থেকে ঘোষিত দিঘিনালার ঘটনার পরিস্থিতির কারণে যে 72 ঘন্টার টানা অবরোধ, সে অবরোধ আসলে সকাল থেকে শুরু হয়েছে। তো অবরোধের অবস্থা যদি বলি, এই সময়ে খাগড়াছড়িতে এখনকার সময়ে আজকে শনিবার এই সময়ে শহর জমজমাট থাকার কথা, কিন্তু আসলে শহরে শুনশান নীরবতা, কোথাও খুব বেশি মানুষজনের জনসমাগম আমাদের চোখে পড়েনি। হাট বাজারগুলিতে দোকানপাট খুললেও যারা ক্ষুদ্র দোকানে, যারা নিত্য প্রয়োজনীয় বিশেষ করে তরি তরকারি অন্যান্য জিনিস নিয়ে আসেন, তাদের অনুপস্থিতি একেবারেই লক্ষণীয়। এর বাইরে জেলা শহর থেকে তো অন্য উপজেলা যানবাহন চলাচল বন্ধ আছে। দূরপাল্লার গাড়ি ঢাকা চট্টগ্রাম কোথাও চলাচল করতেছে না। তবে বিশেষ নিরাপত্তায় কিছু কিছু এলাকায় পর্যটকদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তার মাধ্যমে সাজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এবং এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের জেলায় খুব বেশি অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। তো আমরা আশা করি যে বিকেল 3টায় যে বৈঠকটি হবে, সেই বৈঠকটিতে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় উপদেষ্টা অ্যাডভোকেট FM হাসান আরিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার পদে জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা তারা আসবেন। তো যেহেতু তারা আসবেন, তারা সবার সাথে কথা বলবেন এবং এখানকার নানা শ্রেণী পেশার মানুষজন আশাবাদী যে তারা আসার পর এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রীতির যে পূর্ব অবস্থা ছিল সেই পরিস্থিতি ফিরে আসবে বলে এখানকার মানুষ অত্যন্ত আশাবাদী। এর বাইরে আজকে আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শহীদুজ্জামান তিনি জানিয়েছেন যে জেলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। গত 22 বছরে ভাটার সময় কর্ণফুলী নদীর প্রশস্ততা কমেছে 520 মিটার, গভীরতা স্থান ভেদে 2 থেকে প্রায় 14 ফুট থেকেছে। আবার কোথাও কোথাও সর্বোচ্চ 78 ফুট পর্যন্ত পাওয়া গেছে। কর্ণফুলী নদীর এমন বেহাল দশার জন্য দখল, দূষণ ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কর্ণফুলী যে নদীকে ঘিরে গড়ে উঠেছে বহু বছরের স্মৃতিবাহী শহর চট্টগ্রাম। এখানকার শিল্পায়নের শুরুও এই নদী ঘিরেই। 60 লাখ মানুষের বাস বন্দর নগরীতে রয়েছে 350-এর বেশি কলকারখানা। এসব শিল্পের দূষিত বর্জ্য গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। নদী দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। 866 মিটারের প্রস্থের এই নদীটি কমে বর্তমানে 410 মিটারে এসে ঠেকেছে। একই সাথে কমছে গভীরতাও। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং অর্থনৈতিক, সামাজিক যে কোনো দিক থেকে বিচার করলে এই নদীর কোনো বিকল্প নাই। আমরা বলবো কর্ণফুলীকে যদি এই একমাত্র নদী হিসেবে চিহ্নিত করে তার অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে চাকতাই, রাজাখালী খাল এবং মহেশ খাল, যে 3টা খাল দিয়ে কর্ণফুলী সবচেয়ে বেশি দূষিত হয়, সেই খালগুলিও অনেকটা দখল এবং দূষণমুক্ত হবে। কর্ণফুলী বাঁচাতে কলকারখানার বর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ইটিপি এবং ওয়াসার সুয়ারেজ সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি চাকতাই খাল ও রাজাখালী খাল মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। এখনই উপযুক্ত সময়, এখন যদি এই দখলদারদের উচ্ছেদ করার উপযুক্ত সময়, এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি আজকে, এবং সরকারকেও আমরা দাবি দিচ্ছি। আমাদের এখন যিনি উপদেষ্টা, উনি আমাদের সাথে দীর্ঘদিন নিয়ে পরিবেশ নিয়ে কাজ করেছেন, ওনাদেরকে আমরা বলেছি যাতে এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেগুলো দখল দূষণের সাথে সম্পৃক্ত, তাদের যাতে স্পেশাল অপারেশনের মাধ্যমে বা স্পেশাল অভিযানের মাধ্যমে যাতে তাদের উচ্ছেদ করা হয়। নদীর প্রবাহ ঠিক রাখতে খননের উপর জোর দিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানান নদী রক্ষা আন্দোলনের নেতারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।
শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো সকাল থেকে উৎপাদন চলছে, তবে এখনও বন্ধ রয়েছে 16টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 13টি, আর বাকি 3টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। এরপরই বিভিন্ন কারণে 3টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ মাসের শুরু থেকে প্রায় 2 সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা শুরু হয়, তবে গেল সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়নি। র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে ব্যাপক আকারে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশু সহ হতাহত হন অনেকে। বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনাও। তেল আবিব জানিয়েছে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। এর পরপরই শুরু হবে গণনা। বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। শক্ত অবস্থানে আছেন বিরোধী দল এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। 2 বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট দেখবেন বেলা 2টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।